জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা জানব মন্দিরে যে একটি লোটায় জল রাখা হয় সেই জলের কি করা উচিত এবং মন্দিরে রাখা লোটাটি কেমন হওয়া দরকার। তা কি পিতলের হবে নাকি তামার? অনেকেই এখানে ছোট্ট ভুল করে বসেন আর পরে তার ফল ভোগ করতে হয়। তাই কখনোই এমন ভুল করবেন না, না হলে দারিদ্র্য ও সমস্যা ঘর করে বসে। মন্দিরে লোটা ভুলভাবে কখনোই রাখবেন না। আবার জানুন বাড়িতে কেমন ধরনের প্রদীপ রাখা উচিত: তামার, লোহার, পিতলের, কাঁসার, স্টিলের নাকি মাটির। অনেকেই উপাসনালয়ে প্রদীপ ভুলভাবে রেখে দেন, যার ফলে ঘরে অশান্তি তৈরি হয়। আরও জানুন প্রদীপের সলতে কাঁচা সুতুলি দিয়ে বানাতে হবে নাকি রুই থেকে, অথবা হাতে বাঁধা সুতির কালোয়া দিয়ে। অনেকেই প্রদীপ জ্বালানোর সময় বড় ভুল করে ফেলেন, যার ফলে পিতৃদোষ, শনিদোষ, কাল সর্পদোষ, মঙ্গল দোষ, এমনকি ভয়ানক দারিদ্র্যেরও সম্মুখীন হতে হয়। বন্ধুরা, অনেকেই হয়তো ভিডিও মাঝপথে ছেড়ে দেবেন, কিন্তু যদি ছাড়তেই হয় তো শুরুতেই ছেড়ে দিন। মাঝপথে ছেড়ে দিলে লক্ষ্মী মাতার অসম্মান হবে। অনেক দিন ধরে আপনারা প্রশ্ন করছেন, মূল দরজায় জল ছেটানোর সঠিক সময় কখন, কিভাবে ছিটাতে হয়, স্নান করে ছিটাতে হবে নাকি স্নান ছাড়াই করা যায়, ঝাড়ু দেওয়ার আগে ছিটাতে হবে নাকি পরে? আর একটি প্রশ্ন হল, মাসিক চলাকালীন কি মূল দরজায় জল ছেটানো বা দীপদান করা যায়? এছাড়াও অনেকে জানতে চেয়েছেন, মূলোদ্বারে জল ঢালতে হলে ঘরের ভেতর থেকে দিতে হবে নাকি বাইরে থেকে ছিটাতে হবে। ফ্ল্যাটে বা ভাড়া বাড়িতে যারা থাকেন তাদের পক্ষে কিভাবে এই নিয়ম পালন করা উচিত, আজকের পুরো ভিডিও এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই। প্রথমে জেনে নিই মূল দরজা বা ঘরে দীপ জ্বালানোর উপকারিতা। ঘরের ভেতর বা বাইরে প্রদীপ জ্বালানোর যে উপকারিতা আছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশেষ করে দরজার বাইরে জ্বালানো প্রদীপ 5টি বিশেষ শক্তিকে জাগ্রত করে। আমরা জানি উপাসনায় প্রদীপ জ্বালানো খুব জরুরি। অনেকে দেশি ঘি, সর্ষের তেল বা তিলের তেল ব্যবহার করেন, কিন্তু প্রদীপ শুধু উপাসনার অংশই নয়। এটি ঘরের পরিবেশ পরিবর্তন করে, নানান অদৃশ্য শক্তিকে সক্রিয় করে। দীপ জ্বালালে শুধু ইতিবাচক শক্তি আসে না, আরও 5টি বড় উপকার পাওয়া যায়। 1. অন্ধকার দূর করে নেগেটিভ শক্তিকে প্রবেশ করতে দেয় না। যেখানে প্রদীপ জ্বলে সেখানে নেগেটিভ শক্তি ঢুকতে পারে না। ইতিবাচক শক্তি যেখানে থাকে সেখানে ঈশ্বরের শক্তিও থাকে। তাই সন্ধ্যের আগে প্রদীপ জ্বালানো জরুরি। অদৃষ্ট ধোঁয়াও এর প্রভাব বহুক্ষণ ধরে রাখে। তেলের প্রদীপ নিভে যাওয়ার পরও আধ ঘণ্টা পরিবেশকে শুদ্ধ রাখে। ঘিয়ের প্রদীপ 4 ঘণ্টা পর্যন্ত পরিবেশ পবিত্র রাখে। বৈজ্ঞানিক দৃষ্টিতে ধোঁয়া ঘরকে শুদ্ধ করে। প্রদীপের ধোঁয়া ঘরের সাত্ত্বিকতা বাড়ায় এবং ক্ষতিকর কণাগুলোকে নষ্ট করে। লক্ষ্মী প্রাপ্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রতিদিন সকাল সন্ধ্যা ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী প্রসন্ন হন। পূর্ব দিকে প্রদীপ রাখলে আয়ু বৃদ্ধি পায়। উত্তর দিকে রাখলে অর্থলাভ বৃদ্ধি পায়। রোগব্যাধি দূর হয়। দীপের সঙ্গে একটি লবঙ্গ জ্বালালে এ প্রভাব দ্বিগুণ হয়। ত্বকের সমস্যায়ও উপকার মেলে। ঘির প্রদীপ স্বাস্থ্যদায়ক। ঘরে দিব্য শক্তির আগমন ঘটে। যে ঘরে নিয়মিত প্রদীপ জ্বলে সেখানে কখনো অন্ধকার থাকে না। সেই ঘরে সবসময় সমৃদ্ধির বাস হয়। জ্বলা প্রদীপ শুভ শক্তিগুলোকে চুম্বকের মতো টেনে আনে। এবার জানুন মূল দরজায় জল ছেটানোর সঠিক নিয়ম। প্রথম ধাপ, রাতে জল ভরে রাখবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি লোটায় জল ভরে রাখুন। আপনি তামা, পিতল, স্টিল বা রূপার কোনো পাত্র ব্যবহার করতে পারেন। লোটায় অল্প কিছু গঙ্গা জল দিন, তার ওপর শুদ্ধ জল ভরুন। গঙ্গা জল না থাকলে শুধু শুদ্ধ জলই যথেষ্ট। রাতভর জলটি রান্নাঘরে রেখে দিন। দ্বিতীয় ধাপ, ভোরে প্রথম কাজ হিসেবে জল ছেটাবেন। ভোরে ঘুম থেকে উঠে সবার আগে সেই জল মূল দরজায় ছেটাতে হবে। এটি সব ধরনের নেগেটিভ শক্তি
বাধা, দুশ্চিন্তা, শারীরিক সমস্যা, আর্থিক কষ্ট সব দূর করতে খুব কার্যকর। এটি পিতৃদোষ, গৃহদোষ, নজরদোষ সবকিছুর প্রতিক্রিয়া কমায়। অনেকেই জিজ্ঞেস করেন, তান্ত্রিক বা নজর লাগার সমস্যা থাকলেও কি এটি কাজ করে? হ্যাঁ, এই লোটার জল কয়েকদিনের মধ্যেই নেগেটিভ শক্তির প্রভাব কমায় এবং ঘরের সমস্যাগুলো কমতে শুরু করে। সময়টি খুব গুরুত্বপূর্ণ। এই জল সূর্যোদয়ের আগেই ছিটিয়ে দিতে হবে। এরপর চাইলে শুদ্ধ জল দিয়ে দরজার আশপাশ ধুয়ে নিতে পারেন। এতে কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন আসে, এই কাজটি কি স্নান করে করতে হবে নাকি স্নান ছাড়া করা যায়? মনে রাখবেন, এই উপায়টি স্নানের আগে করা হয়। সকালে ঘুম থেকে উঠে সরাসরি রান্নাঘরে যান, লোটার জল তুলে নিন, মূল দরজা খুলুন এবং জল ছিটানোর সময় মা লক্ষ্মী ও পিতৃদের স্মরণ করুন। বিশ্বাস করা হয়, ভোরবেলায় মা লক্ষ্মী প্রতিটি ঘরের প্রবেশদ্বারে আসেন এবং যেখানে জল ছিটানো হয় সেখানে প্রবেশ করেন। পিতৃদের স্মরণ করলেই তারা আশীর্বাদ দেন। তাই এই কাজের জন্য স্নান করা বাধ্যতামূলক নয়। ভিডিওতে এগোনোর আগে ছোট্ট অনুরোধ, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন এবং আমাদের চ্যানেল কৃষ্ণকথা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। এবার প্রশ্ন আসে, ঝাড়ু দেওয়ার আগে জল ছিটাতে হবে নাকি পরে? যেমন আগে বলা হয়েছে, সকালে ঘুম থেকে উঠেই সবচেয়ে প্রথম কাজ হলো জল ছিটানো, তারপর আপনি ঝাড়ু দিতে পারেন। তবে একটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে। ঘুম থেকে উঠেই বিছানায় বসে প্রথমে নিজের 2 হাতের তালু দেখুন এবং মা লক্ষ্মীকে স্মরণ করুন। চাইলে করাগ্রে বসতে লক্ষ্মী মন্ত্র বলতে পারেন। এরপর 2 হাতে জোড় করে দেব দেবীদের প্রণাম করুন। তারপর হাত মাটিতে ছুঁয়ে প্রণাম করুন। এরপর ডান পা দিয়ে মাটিতে স্পর্শ করুন। এই ছোট্ট নিয়মটি দিনের শুরুতে অত্যন্ত পবিত্রতা ও ইতিবাচক শক্তি আনে। তারপরই রান্নাঘরে গিয়ে জল নিন এবং ঘরের প্রধান দরজায় ছিটিয়ে দিন। সেই সময় মা লক্ষ্মী ও আপনার পিতৃদের স্মরণ করুন। এরপর ঘরে ফিরে আপনার সব কাজ, ঝাড়ু দেওয়া, স্নান ইচ্ছে মতো করুন। অনেকেই জানতে চান, জল ছিটানোর পর দরজা পরিষ্কার করা যায় কিনা? অবশ্যই যায়। প্রথমে রাতের ভরা জল ছিটিয়ে দিন, তারপর যদি আলাদা জল থাকে দরজার আশপাশ ভালো করে ধুয়ে ফেলতে পারেন। ফ্ল্যাটে বা ভাড়া বাড়িতে যারা থাকেন তাদের মূলদ্বার কোনটি এই নিয়েও সন্দেহ থাকে। যেখানে আপনার নাম প্লেট লাগানো আছে সেটিই মূলদ্বার। যদি আপনি একটিমাত্র ঘরে থাকেন তবে সেই ঘরের দরজায় মূলদ্বার হিসেবে ধরা হবে। ঠিক সেই দরজাতেই জল ছিটাতে হবে এবং প্রদীপ জ্বালাতে হবে। এবার প্রশ্ন, মাসিক চলাকালীন কি জল ছিটানো বা দীপদান করা যায়? জল ছিটানোতে কোনো নিষেধ নেই, মাসিক চললেও পারবেন। কিন্তু দীপদান কার্তিক উপাসনা, তাই সেটি শুদ্ধ অবস্থায় করতে হয়। ফলে মাসিক শেষ হওয়ার পর দীপদান করবেন। তবে জল ছিটানো যে কোনো দিন করা যাবে। আরেকটি প্রশ্ন, বাড়ির মন্দিরে জল রাখা কি জরুরি? হ্যাঁ, অত্যন্ত জরুরি। কারণ জলের মধ্যে ইতিবাচক শক্তি ধরে রাখার ক্ষমতা আছে। আপনি যখন মন্ত্র জপ করেন, প্রার্থনা করেন বা পূজা করেন, সেই সমস্ত শক্তি জলে সঞ্চিত হয়। তাই পূজার সময় মন্দিরে 1 লোটা জল রাখলে এবং একটি প্রদীপ জ্বালালে জল এবং আগুন 2 শক্তিরই সুন্দর সমন্বয় হয়। শাস্ত্রমতে মন্দিরে 1 লোটা জল এবং একটি প্রদীপ রাখা অত্যন্ত শুভ। এবার আসে, মন্দিরের সেই জলের ব্যবহার কি? পরের দিন যখন পূজা করতে আসবেন প্রথমে সেই জলের ব্যবহার করবেন। পুরো ঘরে জল ছিটিয়ে দিলে ঘর শুদ্ধ হয়, নেগেটিভ শক্তি দূরে থাকে, এমনকি অনেক রোগ ব্যাধিতেও উপকার পাওয়া যায়। নিয়মিত জল ছিটালে ঘরের নানা ঝামেলাও কমে। অনেকেই বলেন ওষুধ কাজ করছে না। এমন সময় এই পবিত্র জল দিয়ে ওষুধ খেলে অনেক সময় প্রভাব বাড়ে। যদি পরিবারে ঝগড়া, মনোমালিন্য বা সম্পর্কের সমস্যা থাকে তাহলে সবাইকে এই জলের একটু করে পান করালে মন শান্ত হয় এবং সম্পর্ক উন্নত হয়। যদি আপনার দোকান বা ব্যবসার জায়গা থাকে প্রতিদিন সেই জলের একটু করে দোকানে ছিটিয়ে দিন, তাতে ব্যবসা ভালো চলে, বাধা দূর হয়। এই জল এত শক্তিশালী কারণ পূজার শক্তি এতে সঞ্চিত থাকে। দেবদেবীরাও এই জলকে গ্রহণ করেন। জলের গুরুত্ব তাই মিষ্টি ফল, অমৃত, শস্য কিংবা ভোজনের থেকেও বেশি পবিত্র বলে মানা হয়েছে। মন্দিরে একটি লোটায় জল রাখা ঠিক ততটাই জরুরি যতটা সকালে, দুপুরে ও সন্ধ্যায় খাবার গ্রহণ করা জরুরি। আমরা যখন ভগবানের পূজা করি তখন তামা অথবা পিতলের লোটায় জল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে বলা হয়েছে। কারণ এই জল সমুদ্রের প্রতীক এবং এই জলই আমাদের জীবনের নানা কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সাহায্য করে। মন্দিরে একটি লোটায় জল রাখার আরেকটি কারণ হল, যেসব মানুষ প্রতিদিন ভগবানকে ভোগ দিতে পারেন না তারা অন্তত জল অর্পণ করেন।
যাতে দেবতা সেই জল গ্রহণ করেন এবং পরদিন সকালে সেই জল আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি। তবে মনে রাখতে হবে, মন্দিরে রাখা এই জল কখনোই তুলসী গাছের গোড়ায় অর্পণ করা উচিত নয়, কারণ এই জল সমস্ত দেবদেবীর জন্য অর্পিত থাকে, তাই তা তুলসীর জন্য নিষিদ্ধ। হ্যাঁ, যদি লাড্ডু গোপাল বা রাধাকৃষ্ণের জন্য আলাদা করে জল রাখা হয়, তবে সেই জল পরের দিন তুলসীতে দেওয়া যায়। মন্দিরে রাখা জল সকালে চোখে লাগালে চোখের জ্যোতি বাড়ে এবং চোখের অনেক রোগ দূর হয়। শাস্ত্রে বলা হয়েছে, যারা মন্দিরে জল রাখেন না তাদের ঘরে অভাব, অশান্তি, সমস্যার সৃষ্টি ও দারিদ্র্য প্রবেশ করতে শুরু করে। তাই মন্দিরে এক লোটায় জল রাখা অত্যন্ত শুভ, আর তার ভিতরে ফুল দিলে আরও শুভ ফল পাওয়া যায়। এই জলের অনেক উপকারী ব্যবহার রয়েছে, যেমন এই জল ছিটিয়ে দিলে বাড়ির নেগেটিভ এনার্জি সঙ্গে সঙ্গে দূর হয়। দোকান বা ব্যবসার জায়গায় কারোর কুদৃষ্টি পড়লে বা কাজ আটকে গেলে সেখানে এই জল ছিটালে কাজের গতি বাড়ে, ব্যবসা বৃদ্ধি পায় এবং সমস্যাও দূর হয়। এই জল রান্নায় বা পান করার জন্য তখনই ব্যবহার করতে হবে যখন বাড়িতে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার রান্না হয়। যদি বাড়িতে রসুন পেঁয়াজ দিয়ে রান্না হয়, তবে এই জল শুধু পান করার জন্য বা ছিটানোর জন্য ব্যবহার করুন, আর যা বেঁচে যায় তা গাছের গোড়ায় দিয়ে দিন। মন্দিরের এই জল কখনোই বৃথা যায় না, বরং সঠিকভাবে ব্যবহার করলে জীবনের বহু সমস্যার সমাধান করে। মন্ত্রে অভিষিক্ত এই জল অত্যন্ত শক্তিশালী হয় এবং দেবতাদের কাছে রাখা থাকলে এতে দিব্যশক্তি ভর করে। তাই যদি প্রতিদিন বাড়িতে এই জল ছিটিয়ে দেওয়া হয়, পরিবারের প্রত্যেককে একটু করে পান করানো হয়, দোকানে ছিটানো হয়, বাচ্চাদের বইপত্র, তিজোরি, ঘরের কোনায় কোনায় ছিটানো হয়, তাহলে কয়েকদিনের মধ্যেই ঘরে ইতিবাচকতা, শান্তি ও বরকত দেখা যায়। রান্নাঘরে রাখা জল প্রধান দরজায় ছিটালে তৎক্ষণাৎ উপকার মেলে। শুধু এটিকে প্রতিদিনের অভ্যেসে পরিণত করতে হবে। অনেক সময় খোলা লোটায় পোকা পড়ে যায়, তাই পূজার পর জলটি একটি বাটি বা প্লেটে ঢেকে রাখা উচিত, যাতে পরদিন তা পরিষ্কার ও শুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং যে কোনো কাজে ব্যবহার করা যায়। প্রধান দরজায় জল ছেটানোর সময় ওম গণপতায় নামাহা জপ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। জ্ঞানবর্ধক টেলসে যেমন বলা হয়েছে, সেই পদ্ধতিতে জল ব্যবহার করলে খুব দ্রুত ফল মেলে। এবার জানি, প্রদীপ কোন ধাতুর হওয়া উচিত? লোহার, তামার, পিতলের, কাঁসার, স্টিলের নাকি মাটির? বাড়িতে কোন প্রদীপ রাখা সবচেয়ে শুভ? যদি ভুলবশত ভুল ধাতুর প্রদীপ ব্যবহার করা হয়, তবে ঘরে অস্থিরতা, দারিদ্র্য ও বিপর্যয় আসে। কারণ স্টিলের প্রদীপ দিয়ে পূজা করলে শনি কুপিত হন। লোহার প্রদীপেও পূজা করা নিষেধ, এতে দারিদ্র্য, সমস্যা ও বাধা বাড়ে। বাজারে এখন কাঁচের প্রদীপও পাওয়া যায়। এগুলো কখনোই ঘরে রাখা উচিত নয়, কারণ কাঁচের প্রদীপ রাহু কেতুকে রুষ্ট করে এবং ঘরের জন্য অত্যন্ত অশুভ। তামা, পিতল ও মাটির প্রদীপ এগুলোই মা লক্ষ্মীর প্রিয় এবং অত্যন্ত শুভ। এই প্রদীপ ঘরে সৌভাগ্য, শান্তি ও অর্থপ্রবাহ বাড়ায়। রুইয়ের সলতে ও কাঁচা কলুয়ার তেল, এই দুই দিয়ে করা প্রদীপই শ্রেষ্ঠ। হাতে বাঁধা সুতার সলতে ব্যবহার করলে ঘরে সমস্যা ও অর্থকষ্ট দেখা দেয়, তাই সবসময় রুই ও কাঁচা কলুয়া ব্যবহার করাই উত্তম। মন্দিরে ঘণ্টা কেন বাজানো হয়? গরুর ঘণ্টা বা মন্দিরের ঘণ্টা বাজানোর কারণ শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে। শিব মহাপুরাণ, লিঙ্গপুরাণ ও বিষ্ণুপুরাণ অনুযায়ী যখন ঘণ্টার নাদ হয়, সেই মুহূর্তে পৃথিবীর সব তীর্থে চলমান পূজার, সব সাধনার, সব জপতপের, সব পুণ্যকর্মের এবং ধর্মনিষ্ঠা সম্পন্ন সকল নারীর পুণ্য, এই সব একত্র হয়ে ঘণ্টা বাজানোর ব্যক্তির সঞ্চিত পুণ্যে যুক্ত হয়। শিব মন্দিরে 3 বার তালি দেওয়াও অত্যন্ত শুভ, কারণ এতে আশেপাশের ভক্তদের পুণ্য আপনার জীবনে সংযুক্ত হয়। এতে ভাগ্য প্রবল হয় এবং অনুভব হয় যে ভগবান শঙ্কর প্রসন্ন হচ্ছেন। গরুর ঘণ্টা শিশুদের খেলনা হিসেবে দেওয়া হয় না, কারণ এর নাদ অত্যন্ত শক্তিশালী, সাধারণ নয়। তাই ঘণ্টা শুধু পূজা, ভজন ও স্মরণের সময়ই বাজানো উচিত। কখন ঘণ্টা বাজানো নিষেধ? অনেকে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও ঘণ্টা বাজায়। এটি গুরুপাপ বলে গণ্য হয়, কারণ সেই সময় দেবদেবীরা বিশ্রামে থাকেন। মন্দির বন্ধ হলে ঘণ্টার রশি বেঁধে দেওয়া হয়, যাতে কেউ ভুলেও না বাজায়। বিশেষভাবে বলা হয়, দেবতা বিশ্রামরত অবস্থায় ঘণ্টা বাজালে 11 জন ব্রাহ্মণের অন্ন না পাওয়ার পাপ লাগে। ঘণ্টা বাজানোর শুভ সময় সকাল 4টে থেকে 11টা পর্যন্ত, সন্ধে 6টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময় ঘণ্টা বাজানো শুভ,
এরপর দেবতারা নিদ্রায় যান, তাই রাত 12টার পর কখনো ঘণ্টা বাজাবেন না, তাতে সঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আজকের এই জ্ঞানগর্ভ তথ্যগুলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহ দিন। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও জীবনমুখী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পারেন। কমেন্টে লিখে জানান জয় মা লক্ষ্মী, এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটিও জানাতে ভুলবেন না। ধন্যবাদ। হরে কৃষ্ণা। জয় মা লক্ষ্মী।